ব্রেকিং নিউজ সেটা হলো যে আগামী 15ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে। সব জায়গা থেকে খবরটা বর্তমানে আছে। সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন। আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন, ফিরেই উনি ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এলন মাস্ককে চিনেন না এমন বাঙালি বোধহয় বাংলাদেশে এখন নাই। যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এত ধনী, ওনার এত টাকা আছে, উনি এত ডলারের মালিক, এই ধরনের কথাও কিন্তু হচ্ছে। তার এই 3-0 তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে। এইটার মধ্যে এলন মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন ধনকুবের ইলন মাস্ক। 15 মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা। হঠাৎ করে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং নাহিদ সহ সকল সমন্বয়করা। কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। আন্দোলন, শেখ হাসিনার পতন, তারপর যে অন্তর্বর্তী সরকার আলোচনায় এসেছিল তার নামটিও প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি তার নামটিও আলোচনায় বেশ জোরালো সহকারে আসছিল যে তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন, তবে হননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার অন্যরকম একটি ভূমিকা ছিল। ফেসবুক প্রোফাইল তিনি লাল করলেন, তাকে দেখে অনেক উৎসাহিত হলেন এবং সেই জায়গা থেকে ছাত্রদের প্রতি বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তার একটি শক্ত অবস্থান ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিবুর রিয়াদ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এলন মাস্ককে চিনেন না এমন বাঙালি বোধহয় বাংলাদেশে এখন নাই। যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এত ধনী, ওনার এত টাকা আছে, উনি এত ডলারের মালিক, উনি যদি ডেইলি 5 লাখ টাকা না, 10 লাখ টাকা না, 50 লাখ টাকা করে খরচ করে ডেইলি, প্রতিদিন যদি 50 লক্ষ টাকা করে বা 1 কোটি টাকা করে খরচ করে, তাহলে 50 বছরেও তার যে টাকা আছে এটা শেষ হবে না। বুঝাদের কত টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন আমার বললাম না, কারণ অনেকে মিলিয়ন ট্রিলিয়ন বুঝেন না, এত টাকার মালিক। তাই এলন মাস্ক এখন আরেকভাবে পরিচিত, আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার, বিজনেস যে একটা ডিপার্টমেন্ট আছে সেটার অ্যাডভাইজার, অনেক কিছুই করতেছেন। এই এলন মাস্ক বাংলাদেশে ব্যবসা করবেন স্টারলিংক দিয়া। স্টারলিংক সম্পর্কে একটা ভিডিও করছি, আপনারা যারা দেখেন নাই দেখে নিয়েন। স্টারলিংকটা কি, সেই স্টারলিংকের ব্যবসা এলন মাস্ক বাংলাদেশে স্টার্ট করছে। খুব সম্ভব আগামী মাসে এলন মাস্ক বাংলাদেশে আসছে। এত বড় একজন লোক, উনি সারা পৃথিবী রেখে বাংলাদেশে কেন আসলো? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ এবং ধনীও আমরা না। উনি আসতেছে ডক্টর ইউনূসের জন্য, কারণ রতনে রতন চিনে, আর উনি ইউনূসকে চিনে। এই ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের পরিচয় কিন্তু আজকের না,
আপনারা ভাবতে পারেন এবং বলতে পারেন, ভাই এলন মাস্ক তো ট্রাম্পের লোক, আর ডক্টর ইউনূসের সাথে তো এলন মাস্কের সম্পর্ক থাকার কথা না, কারণ ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না, ডক্টর ইউনূস ছিল ডেমোক্রেট ঘরানার লোক। ভাইরে, ব্যবসায়ীর কাছে কোনো দলবল নাই। দেখেন না, ট্রাম্প এত বড় ব্যবসায়ী, প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদীর 14 বার বন্ধুকেরা কয় ট্যারিফ ঠিকই লাগাই দিছে। সে ব্যবসা চায়, ট্রাম্পও যেমন ব্যবসা চায়, এই এলন মাস্কও এরকম ব্যবসা চায়, কারণ সে ব্যবসায়ী। সে স্টার্লিং যদি বাংলাদেশে আনতে পারে, অবভিয়াসলি সে কিছু প্রফিটেবল হবেন। তাহলে এই যে এই এলন মাস্ক এইখানে আসতেছে, ব্যবসার জন্য আসতেছে, এবং এইখানে আসার পর আরেকটা ভবিষ্যৎকারী বলে দিই আপনাদেরকে, এলন মাস্ক যখন এখান থেকে যাবে, ট্রাম্পের সাথেও সে এই ব্যবসা নিয়ে কথা বলবে। অলরেডি ব্যবসা তো ট্রাম্প শুরু করে দিছে, কারণ ইউনূস সাহেবও জানে ট্রাম্পের রোগটা কোন দিক দিয়ে যাইতেছে। ঠিকই টোপ ধরছে, তরল গ্যাস আনতেছে। ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্ক অচিরেই ভালো হয়ে যাবে, কারণ ট্রাম্প ব্যবসায়ী, এলন মাস্ক ব্যবসায়ী। এই যে এলন মাস্ক এখানে আসতেছে, এরপরে এই ব্যবসাটা যদি আল্লাহর রহমতে হয়ে যায়, আরো কত রকম ব্যবসা যে খুলবে, এবং কত রকম ব্যবসা খুলে যে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্ন করার ওয়ে বাই করবে, এটা ইউনূস সাহেব মনে বলে একটা ছক বাইতে রাখছে। কারণ বুঝলেন না, উনি একজন অর্থনীতিবিদ, নোবেল তো পাইছে পরে, উনি একজন অর্থনীতিবিদ। এজ এ অর্থনীতিবিদ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু এলন মাস্কের পরিচয় বহু বছর যাবৎ। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডেমোক্রেট ঘরানার ছিল, তখন তো এলিয়ন মাস্ক আমেরিকাতেই ছিল। সে হয়তো ওইভাবে ওই দলের সাথে ছিল না, কিন্তু এর আগের ইলেকশনে কিন্তু এই এলন মাস্ক ডেমোক্রেটে হেল্প করছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করছে ডেমোক্রেটে, এই যে লাস্ট গভর্নমেন্টের সময়। তখন তো এলন মাস্কের সাথে এই ইউনূসের একটা সম্পর্ক ছিল। আর সম্পর্কটা হয়েছে বন্ধুরা, যেহেতু উনি একজন অর্থনীতিবিদ এবং এলন মাস্ক ব্যবসায়ী, তাকে অনেক ধরনের অ্যাডভাইস এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিতেন। তো ওই যে খাতিরটা, সেই খাতিরটা একটু সইলে গেছিল ট্রাম্পের জন্য। কারণ আপনারা জানেন ট্রাম্পের সাথে এই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা এতটুকু গভীর না। ট্রাম্পের একটা রাগ ছিল, কিন্তু সেই রাগ চলে যাবে, কারণ মাল দিলে ট্রাম্প খুশি। ট্রাম্প আর কিচ্ছু চায় না, আমেরিকা ফার্স্ট, টাকা দাও, ব্যবসা করো, বুঝলেন না? গোল্ডেন ভিসা দিয়ে দিতেছে, যেটা আমেরিকার ইতিহাসে প্রথম। যাক, এই প্রসঙ্গে নাইবা গেলাম। এই এলন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার পর, বিশেষ করে এই ইউনূস যখন 3.0 ডিক্লেয়ার করলো, 3.0 তো বুঝেন, 3.0 মানে পৃথিবীতে উনি 3.0 দিয়া একটা তত্ত্ব বের করছে যে পৃথিবীতে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে 3টা কাজ সে করতে চায় এবং 3টাকে 0-তে নামায় আনতে চায়। নাম্বার 1, পৃথিবীতে দারিদ্রতা শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। নাম্বার 2, পৃথিবীতে তারুণ্যের বেকারত্ব শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। পৃথিবীতে এই যে বায়ু দূষণ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এইটাকে 0% আনতে চায় ডক্টর ইউনূস। এটাকে বলা হয় তার 3.0 তত্ত্ব। এই 3.0 তত্ত্বর জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন, অলরেডি কথা হচ্ছে এবং হইতেও পারে, এটা নাও হইতে পারে, ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না। এই ধরনের কথাও কিন্তু হচ্ছে। তার এই 3.0 তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে। এইটার মধ্যে এলন মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে। এরপর থেকে ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের একটা সম্পর্ক, সেই সম্পর্কের ভাটা পড়ছিল। কি কারণে বলছি, এখন আবার নতুন করে সম্পর্ক হচ্ছে। কারণ একটা কথা মনে রেখেন, জ্ঞানী লোকরা দাম দিতে জানে। আমার আপনার মতো লোক বসে বসে ইউটিউব বানাবো আর ইউনূসে গাইলে যাবো, অথর্ব কয়ে যাবো। ইউনূস কিছু কয় না, কিছু কইবও না, কারণ ডক্টর ইউনূস জানে সে কি করতেছে। এই যে 3.0 তত্ত্ব যদি কোনো কারণে পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, সবাই অ্যাকসেপ্ট করছে, ধীরে ধীরে সবাই তার এই কথাগুলো শুনছে এবং তার এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছে। এর মধ্যে মাস্ক একজন, কয়েকদিন পরে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বলতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূস ব্যবসা করবে, শুধু তরল গ্যাসলে আরো কত কিছু করে, খালি দেখেন উনি যতদিন আসেন এগুলো কইরা যাবেন। উনি ছোটখাটো কাজ করতেছে না ভাই, হ্যাঁ উনি আসিয়ারা দেখতে হসপিটালে যাচ্ছে না, কিন্তু বড় বড় কাজ তো উনি করতেছে।
এই যে এলন মাস্ক বাংলাদেশে আইসা স্টারলিংক ওপেন করবে, স্টারলিংক হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যাবে, যারা মূর্খ তারা সেটা বুঝবেন না। যারা মূর্খ তারাই বলে অথর্ব ইউনুসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। ইউনুসের চলন বলন, ইউনুসের পরিবেশ পরিস্থিতি আপনার আমার সাথে মিলবে না, বিশ্ব রাজনীতির সাথে মিলবে। আজকে যদি কোনো কারণে ডেমোক্রেট আসতো তাহলে আপনারা এত কথা কইতে পারতেন না। আপনারা অনেকেই বলতেছেন যে ইউনুসের সাথে ট্রাম্পের সম্পর্ক খারাপ লাগা গেছে গা, ট্রাম্প চাইব না ইউনুস থাকুক। ট্রাম্প এগুলো কেয়ার করে না, ট্রাম্প আছে তার ধান্দায়, আর ইউনুসেফ আছে ইউনুসেফের ধান্দায়। তার ধান্দা নাকি হোল ওয়ার্ল্ডে 3-0 তত্ত্বটাকে স্ট্যাবলিশ করা, বাংলাদেশের তরুণদের পাশে থাকা, বাংলাদেশের বেকারত্ব দূর করা, বাংলাদেশের দারিদ্রতা দূর করা, বাংলাদেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া। উনি এখানে ক্ষমতা নিতে আসেন নাই, ওনাকে আইনা দেওয়া হয়েছে। যেহেতু আইনা দিয়েছেন উনি তো বলেনি যে আমি অমুকটা বুঝি না অমুকটা বুঝি না, কিন্তু উনি যেটা বুঝেন সেটা তো আপনি বুঝেন না, উনি যেটা ভাবেন সেটা তো আপনি ভাবেন না। ইউনুস যদি নোবেল পাওয়া যায় তখন আপনাকে আবার জ্বলবো না, তখন বলে আমাদের গর্ব আমাদের গর্ব। ইউনুসেফ অনেক অনেক চালাক একজন মানুষ, অনেক শিক্ষিত একজন মানুষ, অনেক বুদ্ধিমান একজন মানুষ। সে ধীর গতিতে চলে, আর আমরা যারা বোঝাই তারা কথায় কথায় ফটফট 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 করি, মুখটা যাইছে তাই বলি, কারণ আমাদের কথার কোনো ভ্যালু নাই। উনার কথার মূল্য আছে, উনার কথার মূল্য আপনি না দেন, সারা বিশ্ববাসী উনার কথার মূল্য দেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতন, তারপর যে অন্তর্বর্তী সরকার, আলোচনায় এসেছিল তার নামটিও প্রধান উপদেষ্টা হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি তার নামটিও আলোচনায় বেশ জোরালো সহকারে আসছিল যে তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন, তবে হননি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার অন্যরকম একটি ভূমিকা ছিল। ফেসবুক প্রোফাইল তিনি লাল করলেন, তাকে দেখে অনেকে উৎসাহিত হলেন, এবং সেই জায়গা থেকে ছাত্রদের প্রতি বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তার একটি শক্ত অবস্থান ছিল, এটি মোটামুটি পরিষ্কার হয়েছে। এবং যখন প্রধান উপদেষ্টা হিসেবে তাকে পাওয়া গেল না, শোনা যাচ্ছিল যে তিনি নতুন একটি দল করবেন সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়ে, সেটিও আপাতত আর তেমন হালে পানি পায়নি। আবার নতুন করে হঠাৎ করে বুধবার বেশ জোরে সোরে তার নামটি উচ্চারিত হতে থাকলো বিশেষ একটি কারণে, সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদে নতুন 8 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তার মধ্যে দ্বিতীয় জনের তালিকায় তার নাম, যে 8 জনের নাম ছিল মোহাম্মদ ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মোহাম্মদ সেলিম হায়দার, মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শামসুন নাহার, এরকম 8 জনের নাম। যদিও পরবর্তীতে এই বিষয়টি যখন চারিদিকে ভাইরাল হয়ে উঠল এই বিষয়টি, তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন যে বিষয়টি পুরোপুরি ভুয়া, বানোয়াট। তাহলে কেন ইকবাল করিম ভূঁইয়া বারবার এতটা আলোচনায় আসছেন? এবং বারবার আলোচনা আসার কারণ তিনি নিজেও, যেমন তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, তিনি তার ফেসবুকে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন নানান ইস্যুতে, গণবিদ্রোহ, গণবিপ্লব, সামরিক কু, পাল্টা কু, সেনা বিদ্রোহ, নানান ইস্যুতে তিনি নিয়মিত লিখে যাচ্ছেন, যেগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছে। এবং মাত্র কয়েকদিন আগে আবার তিনি ধারাবাহিকভাবে সামরিক ইস্যুতে নিয়মিত লিখে যাচ্ছেন, যার সর্বশেষ স্ট্যাটাস এই বিষয়ে তার অংশবিশেষ একটু আপনাদেরকে জানাতে চাই বা শোনাতে চাই। বাংলাদেশের সেনাবাহিনীর উপরে ভারতের একটি প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব রয়েছে, এরকম একটি গুঞ্জন শোনা যায় বিভিন্ন সময়। সত্যতা কিংবা মিথ্যা বা গুজব যাই হোক না কেন, এটি শোনা যায়। সেই জায়গা থেকে তিনি নিজে দাঁড় করিয়েছেন যে তাকেও নাকি রয়ের পরামর্শে ভারতের যে গোয়েন্দা সংস্থা
রয়ের পরামর্শে বা নির্দেশে তাকেও সেনাপ্রধান করা হয়েছিল। আমি জানি না যে এই আলোচনাটি সাম্প্রতিক সময়ে কেউ তুলেছে কিনা, তবে তিনি নিজের সম্পর্কে নিজে তুলেছেন এবং সেটি লিখতে গিয়ে তিনি কি লিখেছেন এবং কি লেখেননি সেটুকু একটু আপনাদের সামনে খুবই সংক্ষেপে তুলে ধরতে চাই। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে কারণে অকারণে কিছু ইউটিউবার আমাকে র কর্তৃক অর্থাৎ তাকে র কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান হিসেবে আখ্যায়িত করছেন। তিনি তখন বলছেন, তাহলে ইন্ডিয়ার পরামর্শে গঠিত শেখ মুজিবুর রহমানের বাকশালে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ এবং উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তাৎপর্য কি? ওনারা কি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন? একদলীয় স্বৈরশাসন বাকশাল কায়েমের পরে এই দুই মরহুম জেনারেল চুপচাপ বসেছিলেন কেন? বলেন দেখি, তারা কেউ সংবিধান লঙ্ঘন করে সামরিক হস্তক্ষেপ করেননি কেন? তাহলে তো পাল্টা প্রশ্ন করতে হয়। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ফেসবুক প্রোফাইল লাল করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তিনি তার একাত্মতা প্রকাশ করলেন, তাহলে তিনিও তো ফ্যাসিস্ট সরকারের সময় সেনাপ্রধান হয়েছিলেন। তিনি কেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, মানে যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন সেই সরকারের বিরুদ্ধে তিনি কেন অবস্থান গ্রহণ করেননি? তিনি লিখছেন, 1975 সালের 15ই আগস্ট সামরিক গণঅভ্যুত্থানে, এটা নাকি সামরিক গণঅভ্যুত্থান ছিল 15ই আগস্ট, যাই হোক তার ভাষা অনুযায়ী যেটি বলতে হয় যে সামরিক গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী সেনা অফিসারদেরকে এই দুজন সেনাপ্রধান অর্থাৎ জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল শফিউল্লাহ অপছন্দ করতেন কেন এবং কেন তাদেরকে দেশান্তরিত করেছিলেন ইন্ডিয়াকে খুশি করার জন্য নয় কি? মেজর জেনারেল খালেদ মোশাররফ 1975 সালের 3রা নভেম্বর সামরিক কু করে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করেছিলেন। খালেদ মোশাররফ কাদের লোক তা নিয়ে দেশের জনগণের মধ্যে একটি ধারণা আছে এবং তিনি যেই বিশ্বাসঘাতক রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক সে সম্পর্কে তিনি বলছেন যে কোন প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিযানে 1980 সালে কোন প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিযানে 1980 সালে বাইতুল মোকাররম মসজিদের সামনে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের জনসভায় বোমা হামলা হয়েছিল, যেখানে নিহত হয়েছিলেন 11 জন মানুষ। তখন কে রাষ্ট্রপ্রধান ছিলেন? আমরা জানি যে তখন কে রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই হতাহতের ঘটনায় কি কোনো বিচার হয়েছিল? কারো সাজা হবার কথা কি শুনেছেন? এবং তিনি একইভাবে জেনারেল এরশাদ সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে জেনারেল এরশাদ কতটা ইন্ডিয়া অনুরাগী ছিলেন এবং বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করে দেশের কোনো প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের কথা বলছেন, এই জেনারেলকে সেনাপ্রধান বানিয়েছিলেন রয়ের নির্দেশে। কেন তাদের পছন্দের জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে অর্থাৎ রয়ের পছন্দের এই ব্যক্তিকে কেন জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছিলেন? আবার বলেছেন যে বেগম খালেদা জিয়া যে আবু সালেহ মোহাম্মদ নাসিমকে সেনাপ্রধান বানিয়েছিলেন সেটাও নাকি রয়ের পরামর্শে। তো তিনি এইভাবে নানান প্রসঙ্গ তুলে এনেছেন। আমি শুধু একটা বিষয় এখানে আনতে চাই, সেটি হচ্ছে যে তিনি ভারতের র সম্পর্কে বলেন। আমি প্রথমেই বলে নিয়েছি যে র সম্পর্কে এটি গুঞ্জন বলি, গুজব বলি বা আলোচনা বলি, যাই বলি না কেন, আছে তো আলোচনা যে আমাদের সামরিক বাহিনীর উপরে তাদের একটা প্রচ্ছন্ন প্রভাব এবং র মানেই ভারতকে টার্গেট করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যে একটি প্রচ্ছন্ন প্রভাব, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর যে প্রভাব, সে সম্পর্কে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কি কোনো টু শব্দটি করেছেন, কোনো প্রতিবাদে জানিয়েছেন? তিনি যে বারবার কথায় বীর মুক্তিযোদ্ধা শব্দগুলো আনছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকে কতটা অপমানিত, কতটা অবমাননা করা হচ্ছে
সে প্রসঙ্গে কোনো প্রশ্ন তুলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে? আমার দেখা মতে তিনি তোলেননি, আমার যদি ভুল না হয়ে থাকে। এবং তার সম্পর্কে আরেকটি যে গুঞ্জন এরই মধ্যে ছড়িয়েছে, সেনাবাহিনীতে নাকি অনেকে নজরদারিতে আছেন, পাকিস্তানের অনুসারী বা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকারীদের মধ্যে যারা নজরদারিতে রয়েছেন, এখন শোনা যাচ্ছে। কতটা সত্য না কতটা রিউমার এগুলা পরের বিষয়, কিন্তু শোনা তো যাচ্ছে। এবং এটিও শোনা যাচ্ছে ইকবাল করিম ভূঁইয়া তিনি নিজেও নজরদারিতে রয়েছেন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সেটা হলো যে আগামী 15ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে। সব জায়গাতে এই খবরটা বর্তমানে আছে। সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন। আপনারা, প্রধানমন্ত্রী ফিরতেছেন, ফিরেই উনি ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে, মানে ক্ষমতা নিয়ে নেবেন, আবার প্রধানমন্ত্রিত্ব ফিরে উনি যাবেন আর কি। আর জাতিসংঘ উনাকে মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করেছে। তো এটা কোনো ব্যাপার না, এটা উনি এটা কাভার করে দিতে পারেন। সে হ্যাজ সিরিয়াস পাওয়ার, তার এতটাই পাওয়ার উনার যে একটা দেশে উনি যেতে পারেন না চেষ্টা করেও। ভারত দিনে রাতে 24/7 উনার জন্য চেষ্টা করেছে কোন দেশে উনাকে মানে মালটাকে মানে গোছাইতে পারে কিনা, আর সব জায়গায় ব্যর্থ হয়। এখন ইউনিয়ন আপনার ছাত্রলীগ এবং যুবলীগের সাধারণ মেম্বারদের সাথে নিয়মিত ফোন আলাপ এবং 1400 জন আপনার ভিউয়ার্স উনার লাইনে থাকলে উনি মানে খুবই খুশিতে টলমল করে বক্তব্য দিচ্ছেন প্রতিদিন। সেই প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা বাংলাদেশের উন্নয়নের রূপকার, রোল মডেল, যার কাছ থেকে সারা পৃথিবী উন্নয়নের সবক নিয়েছে, সেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন 15ই মার্চ। আপনাদের জন্য সুখবর, ঈদ, আপনাদের ঈদ আনন্দে কাটুক এবং সুখে শান্তিতে কাটুক, এটাই আমার বক্তব্য আপনাদের প্রতি। আর সিলেটি ভাষায় হই যে সিলেটি যেগুলো আছেন ফাগল, যেগুনতে আপনারা সারাদিন ফাগলামি করা লন্ডন বইয়া আমেরিকাত বইয়া, মার্চের 15 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আইবা। তো তোমরা যেগুনতে ওনার মাঝে রোজা নারাকিয়া সিলাসিলি করায় আরো ইংল্যান্ড বইয়া যেগুনতে নাচানাচি করায়, তোমরা দেশ যাও। তোমরা আমরা অনুরোধ করি তোমরা দেশ যাও, সকলটি তোমরা দেশ গিয়া শেখ হাসিনারে বরণ করো। যখন আপনারা এখন বুঝছেন এটা কতটা পাগল, মানে আমরা সিলেটের যে কিছু মানে এটা কতটা পাগল এখন। ও আর একটা বলছে মিশিগান মানে ঠিক মতো রেন্ট দিতে দেয় না মানুষের, বুঝছো নি, মানে ও আন্দোলন হয় মানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে মামলা করিলছে, বুঝছো নি। ও পাগলগু দেখলাম ও দুদিন পরে পরে একটা ঘটনা গোটাই তারা হয় আপনার যাইব তারা। এখন আপনারা দরকার আওয়ামী লীগে সুযোগ দিতে পালা, মানে এটা যে কতটা মানসিক বিকারগ্রস্ত এবং পাগল আর কি, আপনারা বুঝছেন নি। এখন মানে ওখানে মনে করে বাংলাদেশও মানে এরা আইব তারা যাইব। এই পাগল হল তোর মানে এতটা মূর্খ পাগল হইতে পারে মানুষ, এটা আমার মানে চিন্তার বাহিরে। এবং এরা আপনার রাষ্ট্র পরিচালনা করছে, যে কারণে আপনার রাষ্ট্র চূড়ান্ত ওই যে আমাদের মানে নোয়াখালী ভাষা হয় না, মানে আমি করাম না রমজানের মাঝে মানে একটা মারা আছে না আমার রান্না গীতা এ গেছে দেশের। এই পাগল হল দেশের লাগে এখন আর কত বড় বুঝাই গুণ আপনার কল্পনা করোকা, যে এখন মনে করে জাতিসংঘ রিপোর্ট দিছে মানবতা বিরোধী অভিযুক্ত করছে শেখ হাসিনারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট? ইটস আনপ্রেসিডেন্টেড মুভ। ইট ইজ অ্যাবসলিউটলি, আই মিন ইটস এ ফিনোমেনাল যে জাতিসংঘ একজন ব্যক্তিকে কইছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। আইসিসির প্রসিকিউটর বলছেন আমারে কইছেন যে জাতিসংঘ এই মহিলাকে আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করার লাগে 80% কাম তারা হইয়া দিলাইছে। এই মহিলা নাকি বাংলাদেশ আবার প্রধানমন্ত্রী যাবা ভাই। অন্ধকার লীগ থেকে এখন আফসোস লীগ কেন এই মালতেন, মানে এরা কতটা মানে মানসিক বেকারগ্রস্ত। এটা যদি তারা দাবি করে যে ও উই ওয়ান্ট আওয়ার লিডার ব্যাক টু বাংলাদেশ, উই ওয়ান্ট হার রিটার্ন টু বাংলাদেশ, আই আন্ডারস্ট্যান্ড ইট কুড হ্যাপেন, বাট আইয়া বলে মানে ডক্টর ইউনূসের সরাইয়া বলে লোক ক্ষমতা নিয়ে নেয় আবার প্রধানমন্ত্রী। যে মহিলা পৃথিবীর একটা দেশও যাইতে পারছে না চেষ্টা করার পরেও, এতটুকু চেষ্টা করার পরে, এবং ভারতের মতো একটা পরাক্রমশালী দেশের 24/7 চেষ্টা করার পরে একটা দেশও গোছাইতে পারছে না, ওই মহিলা বলে বাংলাদেশ আইব। এটা পাগল হল তোরে তুমি কইতে রাখিতা রোজার মাঝে লেগে আমার সময়ও নাই তেমন একটা, বুঝছো নি। তো পাগল হল তোরে মানে নতুন কোনো নাম আপনারা দিয়া আর চলুক। আর শাহবাগী হল প্রমাণ হয়েছে এটা দেশ জাতির শত্রু। মনে রাখুন যেন শাহবাগী হল তোরে দিয়েও বাংলাদেশের বিচারিক ব্যবস্থা ধ্বংস, রাজনীতি ধ্বংস, সবকিছু ধ্বংস শুরু হয়েছিল শাহবাগী হল তোর আন্দোলন তাকে। সুতরাং এরা কোনোদিনই বাংলাদেশের
মানে আপনার বন্ধু হতে পারে না। এরা বাংলাদেশের শত্রু, ফার্স্ট জেনারেশন পর্যন্ত এটা আমরা শত্রু থাকবো, বাংলাদেশের শত্রু থাকবো। এটার প্রটেস্টরা এবং সিটিজেন্স, পুলিশের সাথে সাথে সিটিজেন্স অ্যারেস্টের অধিকার, রাইট দেওয়া হোক সরকারকে। আমি আমন্ত্রণ বা অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে যেন মানুষ নিজেদের অ্যারেস্ট করতে পারে। মারার কথা কইলাম না, দে শুড বি অ্যারেস্টেড বাই সিটিজেন্স, নর্মাল সিটিজেন। কারণ পুলিশের উপর আক্রমণ করে, কেন ইমাজিন দ্যাট, হাউ ডেয়ার ইউ, রাইট? সো এটা হওয়া উচিত এখন। আর হলো আগে গো রাইট নাও বাই দ্য ওয়ে, এন্ড ও পাগলকতার কথা কইলাম যে কতটা মানসিক বেকারগ্রস্ত হলে ইউনাইটেড নেশনস অ্যাকিউজড হার কমিটিং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই মহিলা বলে বাংলাদেশ আইব, জাতিসংঘের অধিভুক্ত কোন দেশ তারে মানে রাষ্ট্রপ্রধান হলে জাতিসংঘ মানবোটা? তাদের নিজস্ব তদন্ত যা পৃথিবীর কোন দেশে এটাকে অস্বীকার করা, ডিনাই বা রিজেক্ট করতে পারে না, মানে তাদের ইনভেস্টিগেশন রিপোর্টস এবং দ্য ওয়ে দে কন্ডাক্টেড এভরিথিং। ক্যান ইউ বিলিভ দ্যাট? এই মহিলা বলে 2 দিন পরে বলে আবার আপনার বাংলাদেশ আইব। ইউনাইটেড নেশনস যদি বেঁচে থাকে, এই ব্যক্তিকে কোন দেশের রাষ্ট্রপ্রধান মানবো? ইউনাইটেড নেশনস খাস করবো? তো তারা সবচেয়ে হাস্যকর প্রতিষ্ঠান পরিণত হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিওরি? Tell them to understand this theory. Have a good day, ladies and gentlemen. I have to go right now. Assalamu alaikum. তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।